ওকে, দেখেন, ফার্স্ট কোয়েশ্চেনে মুভ করে আমরা এখানে। ঠিক আছে, আচ্ছা। দিস কোয়েশ্চেন সেজ এক পাশে একটা ওয়েট হ্যাং করানো হয়েছে। খেয়াল করেন, দ্য লাস্ট কোয়েশ্চেন আমি করাই দিতেছি, একটু সবাই যার যার কপি করার আছে একটু তাড়াতাড়ি কপি করে ফেলেন, আমরা 2A তে মুভ করবো। হ্যাঁ, কোয়েশ্চেন এটাতে বলতেছে যে এই পাশ থেকে যে ওয়েটটা আছে, এই ওয়েটটা, ঠিক আছে, তোমার রামিসা একটু পরে, 2 মিনিট ওয়েট কর, পুরোটা দেখেন দেখেন আগে বুঝেন। এই পাশ থেকে যে ওয়েটটা আছে, এই ওয়েটটা নিচের দিকে হ্যাং করতেছে, 8 কেজি আছে। কিন্তু এই 8 কেজি দিয়ে উই আর বিং এবল টু ড্র্যাগ 50 কেজিস। কেন? বিকজ ইফ ইউ নোটিস দ্য মেশিন, দিস ইজ হাউ ইটস ডান। 8 কেজি কিন্তু ডাইরেক্ট নিচের দিকে যাচ্ছে, তাই না? 8 কেজি ডাইরেক্ট নিচের দিকে যাচ্ছে, যার জন্য 8 কেজি কি করতেছে, ও যদি 2 মিটার নিচে নামে, বুঝেন সবাই, তাহলে 50 কেজিরও 2 মিটার উপর উঠবে। এটা আপনারা জানেন, বিকজ এর মনে করছেন হয়তো যে দড়িটা এই সাইডে যতক্ষণ নিচে নামবে ওই সাইডে অতটুকু উপরে উঠবে। নাও ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দিস 8 কেজি হ্যাজ আ হিউজ ইম্প্যাক্ট, বিকজ ও ডিরেক্টলি গ্র্যাভিটি ওটা কি হইতেছে, ভার্টিক্যালি নিচে দিয়ে কাজ করতেছে। তানিশা খেয়াল করি না, বুঝে বলি, এটা গ্র্যাভিটি ওকে কি করতেছে, ডিরেক্টলি কাজ করতেছে। বাট এই জায়গাতে গ্র্যাভিটি ডিরেক্টলি এই দিকে কাজ করলেও তো যাচ্ছে অন্যদিকে। সো কি হবে, এখানে হালকা ওয়েট দিয়ে, তুমি আমাকে বলো, এই পুলিটা যদি এমন হইতো, একটু সময় নিয়ে বুঝেন জিনিসটা, যদি পুলিটা এমন হইতো, এই পাশে 50 কেজি আছে আর এই পাশে 20 কেজি আছে, এটা জীবনে পুল করে উঠানো সম্ভব? এটা কোনোদিনই কিন্তু পসিবল না, তাই না? কারণ কি হবে তখন, 20 কেজি দিয়ে 50 কেজি তুমি ডিরেক্টলি কিভাবে পুল করবা, বিকজ একটার ওয়েট আর একটা ওয়েটকে কখনোই সাপোর্ট করতে পারবে না, 20 ক্যানট সাপোর্ট 50। কিন্তু যখন তুমি এরকম ইনক্লাইন্ড অবস্থায় রাখবা, তখন ইয়েস ইট ক্যান বি পসিবল, বিকজ এইটা ডিরেক্টলি ওয়েট দিয়ে কাজ করতেছে আর এটা কিন্তু আমাদের অ্যাঙ্গেল করে উঠানো লাগতেছে, উইচ বিকামস ইজিয়ার। যার জন্য দ্য স্টুডেন্ট ইজ সাজেস্টিং দ্যাট আমি 8 কেজি দিয়ে 50 কেজিকে উপরে দিয়ে উঠাতে পারবো। হাউএভার হোয়াটস দ্য ডিল, 50 কেজি ডিরেক্টলি 2 মিটার উপরে দিকে উঠবে না, একটু ইনক্লাইন্ড অবস্থায় উঠবে, দ্যাটস দ্য প্ল্যান। তাহলে পয়েন্ট হইতেছে, হাউ মাচ এনার্জি আর উই পুটিং ইন, if this one, আমি সব বুঝতেছেন, if this one goes down by 2 meters, we are giving the system an energy of mgh, right? That's our input for the system, which is why আমি প্রথমে ইনপুট বের করে ফেলছি। স্টুডেন্ট বলছে তুমি যদি এভাবে করে ক্যালকুলেট করো তাহলে তুমি 90% এফিসিয়েন্সি পাবে। ঠিক আছে, তা আমি প্রথমে চিন্তা করছি, লেটস ফাইন্ড আউট হাউ মাচ আওয়ার ইনপুট ইজ, আওয়ার ইনপুট বিকামস mgh, you find this out, figure this out, this is all good, right? Problem নেই। however we need to understand, এটা যখন উপরের দিকে উঠতেছে, এটা তো আর স্ট্রেইট উপরের দিকে যাচ্ছে না, এটা ইনক্লাইন্ড অবস্থায় যাচ্ছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, we understand that this angle over here is opposite by hypotenuse, তাই না? অপোজিট কত, 2, হাইপোটেনিউজ কত, 15। তাহলে আমি লিখতে পারি না সাইন থিটা ইকুয়াল টু 2/15? এই স্টেপটা ঠিক আছে, বুঝেন সবাই? ইন অর্ডার টু ফাইন্ড আউট দ্য থিটা। আচ্ছা, by now you should understand that if this is theta, then what is this? This is also theta. What is this one? This is mg, তাহলে, oh god, আচ্ছা, this is how much, mg what? রামিসা, রামিসা পারে না, সবাই পারে, রামিসা পারে না। দ্যাটস নট দ্য কেস, অনেকেই পারে না, বাট দোষ রামিসার। রামিসার বাচ্চা, এটা কি হবে? যেদিকে এরো দিছি ওটা ঠিক আছে, এটা নাকি ওটা, কোনটা এখানে ভাই? এমজি হাউ মাচ? আরে look how blessed I am, I get to see প্রিয়ন্ত। বলেন। I can't record this class. Anyone join online? Nabiha Tasmin online আছেন? আচ্ছা, আর স্ক্রিন শেয়ার করছেন একটু, সরি, একটা সেকেন্ড সময় দেন আমাকে।
হুম, ওকে, খেয়াল করেন সবাই। এই দিককার ফোর্সটা কি হবে তাহলে? এম জি হাউ মাচ সাইন থেটা, রাইট? এখন কত শয়তান তুমি, এতক্ষণ চশমা না পরে রাজাইরা, ঠিক আছে। এম জি সাইন থেটা নিচের দিকে, বলেন তাহলে উপরের দিকে যাচ্ছে উইথ আ ফোর্স অফ হাউ মাচ? এম জি সাইন থেটা, রাইট? নিচের দিকে যে ফোর্স আমরা জানি দ্যাট যদি কনস্ট্যান্ট স্পিডে যায় তাহলে দ্য সেম ফোর্স ইজ অ্যাক্টিং আপওয়ার্ড অ্যাজ ওয়েল। সো যেহেতু এটা কনস্ট্যান্টলি স্টেডি স্পিডে যাচ্ছে, বুঝেন? এম মনে করছেন এগুলা স্টেডি স্পিডে যাওয়া মানে কি দোনো সাইডের ফোর্স কি সমান সমান, তাহলে এটা যদি এমটি সাইন থিটা হয় এদিকেও হবে এমটি সাইন থিটা। আমি বলেন হাউ মাচ কুড ইট মুভ বাই? উপরের দিকেও কতখানি, কত মিটার উপরে উঠবে? 2 মিটার। তাহলে উই নো দ্যাট ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু কি ফোর্স ইনটু ডিস্টেন্স না? তাহলে ফোর্স কি এমজি সাইন থিটা, ডিস্টেন্স কত 2 মিটার। তাহলে ইউ গেট ইউর ওয়ার্ক ডান, দিস ইজ হোয়াট ইউর ওয়ার্ক ডান বিকামস। ইফ দ্যাটস দ্য ওয়ার্ক ডান, দিস ওয়াজ ইউর এনার্জি ইনপুট, in that case efficiency is equal to output by input into 100%। মাঝখানকার যে স্টেপটা এটা আমাদের না করলেও হয়তো, সেটা বের করার দরকার নেই আসলে, কারণ আমি ডিরেক্টলি সাইন থেটা ইকুয়াল টু 2/15 বসাই দিছি, এটা না করলেও হয়তো। তানিশা বুঝছেন? আচ্ছা, ওকে, এটা ঠিক থাকলে আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। শুনুন তো, ঠিক আছে? আচ্ছা, আমি নেক্সট সাথে চলে গেলাম। মুভিং অন। আচ্ছা, এই কোয়েশ্চেনটা একটু ভালো মতো খেয়াল করেন, কিছু ভেজাল আছে এই কোয়েশ্চেনের মধ্যে, ঠিক আছে? অ্যাবাউট দিস কোয়েশ্চেন একটু ভালো মতো খেয়াল করেন, ঠিক আছে? পরে এটা কোয়েশ্চেন পেপারের মধ্যে আবার আসবে, ঠিক আছে? আই উইল নট বি সলভিং ইট ফর দ্য সেকেন্ড টাইম দেন। আজকে ইনশাআল্লাহ ভালো মতো বুঝে নিব। তো ম্যাথ ইজ ভেরি সিম্পল বাট দ্য আইডিয়া ইজ এক্সট্রিমলি কমপ্লিকেটেড। It's extremely complicated in the sense that because এটা যে ইয়ার আসছিল which was if I'm not wrong May 2019, হ্যাঁ, of unit 1। তো তোমার এটা যে ইয়ারে আসছিল ওই ইয়ারে students could not guess because they were not given the length, so they had to measure the length of the arc from the diagram which was not basically given। drawn to scale বলা থাকে না আমাদের, তখন আমরা মেজারমেন্ট করি, বাট এখানে বলা ছিল না, বলছে গেস কর। তো গেস করো বলাতে অনেক স্টুডেন্টসরা ওই সময় এটাই বুঝে নাই যে গেস করা মানে মেজার করে কাজ করতে হবে। এখন পয়েন্ট হইতেছে দ্য এন্টায়ার okay, let's look at the diagram first। তারপরে একটা বুঝি। If this is how the hand is and there's a weight given on your hand, তুমি এটা যখন এরকম লিফট করবা, রাইট? তুমি ওয়েটটা যখন লিফট করবা, this works like a pivot এর মতো কাজ করে। এখানে পিভট আছে, ওয়েট কাজ করতেছে। এখন বুঝেন সবাই যে হাতের মধ্যে যখন আমরা ওয়েট নিতেছি, এখানে দুইটা ওয়েট আছে। একটা ওয়েট হইতেছে the weight that you have on your palm, রাইট? এই ওয়েট আছে। আরেকটা তোমার হাতের নিজের ওয়েট, বুঝতেছেন না? আর হাতের নিজেরও কিন্তু একটা ওয়েট আছে, পুরা এই বোনের এন্ড এই মাসেলের ওর একটা ওয়েট আছে। বলতো এই রিমোটটা ইজ ইট প্রোভাইডিং, আচ্ছা লেটস অ্যাসিউম দ্যাট দিস ইজ দ্য বল, এই বল স্ফিয়ারটা, ইজ ইট প্রোভাইডিং আ ক্লকওয়াইজ মুভমেন্ট অর অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট, রাইট? ইফ দিস ইজ দ্য পিভট ও ক্লকওয়াইজ মুভমেন্ট, তাহলে আমার হাতের যে ওয়েট, বলতো এটাকে যদি আমি পিভট বলি, রাইট? হাতের ওয়েটটা কি ক্লকওয়াইজ দিচ্ছে না অ্যান্টি ক্লকওয়াইজ দিচ্ছে? হাতের ওয়েট, হাতের নিজের ওয়েট কি করবে? ন্যাচারালি হাতের ওয়েট কি হবে? এদিকে কাজ করবে না? আমি যদি এরকম রাখি আমার হাত, এটা ন্যাচারালি কোন দিকে পড়বে? এদিকে তো পড়ে যাবে। তার মানে কোন দিকে ঘুরতেছে? ইজন্ট ইট রোটেটিং ক্লকওয়াইজ? তার মানে আমি বলতেই পারি দ্যাট হাতের মধ্যে যে ওয়েট আছে, বুঝেন সবাই ভালো মতো, এদিকে টেনশন দিয়ে দিয়েছে প্রিয়ন্ত রিমোট উড়াই মারুন এখানে দেখেন, এটার যে ওয়েট আছে, ওয়েট কোন দিকে? ক্লকওয়াইজ দিকে। এটার যে ওয়েট আছে, হাতের ওয়েট আছে, ওটাও কোন দিকে? ক্লকওয়াইজ দিকে। নাও আন্ডারস্ট্যান্ড দ্যাট ক্লকওয়াইজ দিকে দুইটা ফোর্স কাজ করতেছে। এক হচ্ছে আমাদের হাতের ওয়েট which is the weight of the forearm, and then there is the force of the ball on the hand। এইটাকে
একটা সিম্পলিফাইড ডায়াগ্রামে নিয়ে যাই আমরা। দ্য সিম্পলিফাইড ডায়াগ্রাম, দ্য সো কল্ড সিম্পলিফাইড ডায়াগ্রাম ইজ দ্য নেক্সট ওয়ান। দিস ইজ হোয়াট দ্য হ্যান্ড ইজ লাইক। ঠিক আছে নাহিয়াত, খেয়াল করেন। ঠিক আছে তার মানে নাহিয়াত এদিক দেখেন উপরের ডায়াগ্রামে, তার মানে আমরা যদি আরেকবার র্যাপ আপ করি, এই স্ফিয়ারের ওয়েট এটাকে যদি আমি পিভট ধরি, ইন দ্যাট কেস এটাকে ক্লকওয়াইজ দিকে ঘোরানোর চেষ্টা করতেছে। হাতের নিজের একটা ওয়েট আছে, ওইটাও কি করতেছে, ক্লকওয়াইজ দিকে ঘোরানোর চেষ্টা করতেছে। এই সব ক্লকওয়াইজ এর এগেইনস্টে কি তোমার নিজের অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিয়ে টাইনে নিয়ে আসতে হবে এটাকে। ওরা বলেই দিছে যে তুমি একটা ওয়েট এভাবে লিফট করলে ইউ ক্যান অনলি পুল ইট বিকজ অফ ইউর বাইসেপ মাসলস। আমরা এই মাসল দিয়ে টান দিয়ে কি করি, হাতকে উপরের দিকে নিয়ে আসি। বুঝতেছি? আচ্ছা আমরা সিম্পলিফাইড ডায়াগ্রামে যাই। দ্য সিম্পলিফাইড ডায়াগ্রাম ইজ দিস। খেয়াল করে দেখেন এবার, ইফ উই টার্ন দিস থিং ইনটু আ ডায়াগ্রাম, যেটা আমরা একটা মেকানিক্যাল ডায়াগ্রামে আবার ফেরত আসছি, রিয়েল লাইফে হাত এভাবেই কাজ করে। হাতের উপর তুমি একটা ওয়েট দিছো, হাতের নিজের একটা ওয়েট আছে, এই দুইটা কি ক্লকওয়াইজ। আর এই বরাবর একটা স্প্রিং এর মতো মাসল আছে আমাদের হাতে, যেটা বাইসেপ থেকে কাজ করে। বাইসেপ থেকে এটা কি করে, টান দিয়ে এটার উপরে উঠায়। দিস বাইসেপের যে মাসলটা, হ্যাঁ, যেটা এখানে স্প্রিং দিয়ে দেখানো হয়েছে, বলেন যে এটা কি স্ট্রেট বরাবর আছে না অ্যাঙ্গেল আছে? অ্যাঙ্গেল আছে। আচ্ছা, দ্যাটস দ্য ফার্স্ট কোয়েশ্চেন। দ্য সেকেন্ড কোয়েশ্চেন ইজ, ডাজ ইট লুক লাইক আ 9 সেন্টিমিটার টু ইউ? এটা 9 সেন্টিমিটার হবে? 9 সেন্টিমিটার কত তোমাদের খাতায় যদি আমি চিন্তা করি, তুমি তোমাদের কপিতে চিন্তা করো, কপিতে অতটুকু 9 সেন্টিমিটার জীবনেও না। 9 সেন্টিমিটার ইজ হাফ অফ ইউর কপি, হাফ অফ ইউর কপি। ওরা এতটুকু 9 সেন্টিমিটার কিভাবে ধরে নিল? তার মানে ওরা কিসের ডিস্টেন্স নিচ্ছে বুঝতেছো তোমরা? ওরা রিয়েল লাইফে মেজারমেন্ট নিচ্ছে। ডায়াগ্রাম আঁকছে ছোটটা, কিন্তু ওরা রিয়েল লাইফে তোমার যে মাসল আছে, মাসল যেই পয়েন্টে জয়েন্ট, তার মানে তোমার বাইসেপ মাসল যেই জায়গাতে গিয়ে জয়েন্ট আছে তোমার হাতে, ওখান থেকে শুরু করে পিভট পর্যন্ত কতটুকু ডিস্টেন্স, এটা নো 4 সেন্টিমিটার। আর যেখানে আমরা হাতে ধরি, হাত থেকে শুরু করে শেষ পর্যন্ত হাতে যে জায়গাতে ওয়েটটা কাজ করে, ওখান থেকে আমাদের আঙ্গুলের শেষ পর্যন্ত কতটুকু ডিস্টেন্স, 9 সেন্টিমিটার। এইবার হইতেছে পয়েন্ট, যে তাইলে আমাদের পুরো হাতের এই ডিস্টেন্সটা আমাদের লাগবে না, রাইট? পুরো হাতের ডিস্টেন্স তো ম্যাচে দেওয়া নেই। ঠিক আছে, ডোন্ট গেট অফেন্ডেড। ঠিক আছে, মন খারাপ করে নে, এটা আপনার অ্যাকচুয়াল হাত থেকে মাপতে। ঠিক আছে, হ্যাঁ, এটা তোমার অ্যাকচুয়াল হাত থেকে, রিয়েল হাত থেকে গেস করতে হবে যে হাতের লেন্থ কতখানি হইতে পারে। That's how we have solved the math, and that's the only way to solve it. Yes. অ্যান্সার রেঞ্জ অনেক। এখন হাতের স্টুডেন্টরা যারা মেজার করছে, মোস্ট অফ দ্য স্টুডেন্টস কুড নট আন্ডারস্ট্যান্ড দ্যাট ডায়াগ্রাম আমাদের খাতাতে, আমাদের কপিতে যেটা দেওয়া আছে, দিস ওয়ান, এখানে দেওয়া আছে এটা 9 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার, জীবনেও 9 আর 4 হবে না। তার মানে ওরা কোন সেন্টিমিটার বলতেছে? রিয়েল লাইফে মাসলের লেন্থ কতখানি, ওরা ওইটা বলতেছে। মোস্ট অফ দ্য স্টুডেন্টস কুড নট ফিগার দিস আউট, এন্ড দোজ হু ডিড স্টিল ডিড নট আন্ডারস্ট্যান্ড যে হাতের লেন্থ আমি কই থেকে পাবো। দ্য এক্সামিনার ওয়াজ এক্সপেক্টিং, বলছে যে তোমরা গেস কর। তার মানে কি, তোমার চিন্তা করতে হবে রিয়েল লাইফে আমাদের হাত কতখানি লেন্থ হতে পারে। হাতের লেন্থ আসে অ্যাবাউট 40 to 50 সেন্টিমিটার। এক্সামিনার এখানে they were very lenient in the sense that ওরা 30 to 50 সেন্টিমিটারের পুরা লেন্থ যে যা ধরছে পুরাটাকে ওরা কি করছে, রাইট হিসাবে ধরে নিচ্ছে। বুঝতেছি? হ্যাঁ, 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 তুমি মানে ম্যাপ স্কেলিং করে রেশিও করে বের করতে চাচ্ছ। হ্যাঁ, ইউ ক্যান ডু দ্যাট। সাম অফ ইউ ক্যান অলসো ট্রাই ডুইং দিস। ওরা এটাকে কত ধরছে, 9 সেন্টিমিটার। তুমি খেয়াল করেন সবাই, ঠিক আছে, এটাও তুমি করতে পারো। এইটাকে যদি আস্তে দেখেন, এটার লেন্থ মাপা, দিস লেন্থ রিপ্রেজেন্টস হাউ মাচ, 9 সেন্টিমিটার। তাহলে 1 রিপ্রেজেন্টস হাউ মাচ, তাহলে টোটাল লেন্থ স্কেল দিয়ে মেপে দ্যাট রিপ্রেজেন্টস হাউ মেনি সেন্টিমিটারস। বুঝতেছো? এটাই দিতেছে প্লট 4 আর 9 সিমিলার সাইজ। না লেন্থ কি বুঝতেছো? হ্যাঁ, 4 আর 9 সিমিলার সাইজ, তার মানে কি দ্য ডায়াগ্রাম ইজ নট ড্রন টু স্কেল। ওরা স্কেল করে ডায়াগ্রাম ড্র করে না, কিন্তু দে আস্ক ইউ টু গেস এটা কত হইতে পারে। সো ওয়ান অফ দ্য ওয়েজ ইজ হোয়াট শি সেড, যে আমি ওখান থেকে 9 সেন্টিমিটার ধরে পুরোটা লেন্থ যদি আমি হিসাব করি, তাহলে কত আসতে পারে। এটা যদি 9 হয়, 9 আরো একটা 9, আরো একটা 9, আরো একটা 9, তো দ্যাটস অ্যাবাউট হাউ মাচ, 4টা আসছে।
4টা মানে কত, অলমোস্ট 40 সেন্টিমিটারের মতো। তাহলে আর বাকিটা ধরলে কত আসে, 50 সেন্টিমিটার মতো আসে। এন্ড এক্সামিনার কিন্তু 50 সেন্টিমিটারকে কারেক্ট আনসার হিসেবে ধরে নিচ্ছে। মানে 30 টু 50 স্টুডেন্টরা যা বলছে এক্সামিনার তাকে 50 বেশি আসবে না, কারণ এর পর্যন্ত 9 তো, তাহলে তোমার পুরাটা অলমোস্ট 50 মতোই আসবে। 9 সেন্টিমিটার তো 10 না, তো 4 বারে তো 9 এর কম আসে, 36 আসবে। ম্যাথ স্কেলিং করার লাগবে না। তুমি ডিরেক্টলিও যদি তোমার হাতের লেন্থ নাও যে হিউম্যান হ্যান্ড ইজ অ্যাবাউট 40 সেন্টিমিটার, আমি পুরো ডায়াগ্রামটাকে 40 সেন্টিমিটার করে নিলাম, তাতেও হবে। হ্যাঁ 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 হ্যাঁ, সেটা রেশিও করলে হবে না, সেটা হবে না। কিন্তু তোমার কি করতে হবে, ডিরেক্টলি হাতের লেন্থ নিতে হবে। রিয়েল লাইফে হাতের লেন্থ 40 সেন্টিমিটারের মতো আসে, তুমি ওটা বসায় বাকি ম্যাচ করে ফেলো। দ্যাটস ওয়ান ওয়ে অফ সলভিং ইট। আরেকটা আদার ওয়ে ইজ হোয়াট শি সেড, যে রেশিও করে ডায়াগ্রাম থেকে যদি আমি বের করে ফেলি। ঠিক আছে প্রিয়ন্ত, খেয়াল করেন, দিস ইজ কমপ্লিকেটেড কিন্তু। হ্যাঁ, সো রেশিও করে তোমার সলভ করতে হবে। তাহলে আমরা একটু, আমি তোমাদেরকে ম্যাথসটা বলে দিই, খেয়াল করে দেখেন সবাই একটু। আচ্ছা, ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট এদিককার ফোর্সটা কত, একটু কেউ একজন বলেন তো আমাকে, এটা কত? বলো বলো, টি, এক্স্যাক্টলি টি সাইন 70, বিকজ অ্যাঙ্গেলের সাথে এই দিক কাটটা নিশাত, এদিক কাটটা কস আসে। নিশাত ঠিক আছে, এদিক কাটটা অ্যাঙ্গেলের সাথেটা কস আসে অলওয়েজ, আর উল্টা পাশে একটা সাইন। আচ্ছা নিশাত, তোমার এনে আমি প্যারা নাও লাগবে না, ওটা তোমার কম্পোনেন্ট আমি বুঝাই দিব না। তুমি আপাতত শুধু এটা জানো, উপরেটা কত, টি সাইন 70, রাইট? এইটা হতেছে অ্যাঙ্গেলের সাথে, এইটা এইটা হরাইজন্টালটা টি কস 70, আর উপরেরটা হচ্ছে টি সাইন 70। আচ্ছা, তোমরা আমাকে বলো, উপরের ফোর্সটা যদি হয় টি সাইন 70, ইজ দ্যাট আ ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট? দ্যাট ইজ অ্যান্টি ক্লকওয়াইজ, বিকজ দিস ওয়াজ হাউ মাচ, ক্লকওয়াইজ মোমেন্ট, তাই না? দিস ইজ ক্লকওয়াইজ মোমেন্ট, দিস ইজ ক্লকওয়াইজ মোমেন্ট, তার মানে এই উপরেরটা কি, অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। টি সাইন 70 ইন্টু ডিস্টেন্স কত, 4 দেওয়াই আছে, দ্যাট ইজ অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, ইজ ইকুয়াল টু ক্লকওয়াইজ মোমেন্ট। তোমরা আমারে বলো, ওয়েট অফ দ্য বিম কত দেওয়া আছে, 15। 15 ইন্টু, আমি যদি পুরা হাতের লেন্থ 40 ধরি, তাহলে 15 মাঝখানে কত হবে, 20। বুঝি, এটা কি বুঝছি, কি করলাম? আচ্ছা, ক্লকওয়াইজ মোমেন্ট, আরেকটা ক্লকওয়াইজ মোমেন্ট কে দিচ্ছে, দ্য ফোর্স অফ দ্য বল। তার মানে ওয়েট অফ দ্য বল ইন্টু ডিস্টেন্স কত, 40 থেকে 9 মাইনাস করলে এটা কত হবে, 31। এটা কি বুঝি, সবাই বুঝতেছি? আচ্ছা, যদি এইটা 31 হয়, তাই বুঝতেছেন? আচ্ছা, যদি 31 হয়, ইন দ্যাট কেস ওয়েট অফ দ্য বল আমাদেরকে দেওয়াই আছে 4.5, তাহলে এটা আমি ডাব্লিউ না লিখে একবারে 4.5 লিখি। তোমার এখান থেকে বের করতে হবে কি, টেনশন অ্যাক্টিং অন দ্য বাইসেপ মাসল। দ্যাটস হোয়াট ইউ হ্যাভ টু ফাইন্ড আউট। তুমি এটা সলভ করে নিজের মতো করে নিও। এখন তুমি রিমেম্বার দ্যাট আমি এটাকে 40 সেন্টিমিটার লেন্থ ধরে নিছিলাম, ঠিক আছে? এটা ওইটুক যদি 9 হয়, নাজিয়া তো বুঝছোই, হ্যাঁ, এইটুক যদি 9 হয়, তাহলে পুরাটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি কি ধরলাম, 40 ধরলাম। তুমি 45 ধরো, 46 ধরো, তুমি 30 ধরো, 35 ধরো, 50 ধরো, এনিথিং ইজ ফাইন। যার যেটাই আসুক না কেন, অ্যান্সার ইজ ফাইন, বিকজ এক্সামিনার শুধু চেক করছে স্টুডেন্টসরা ইকুয়েশন পর্যন্ত আসতে পারছে কিনা। এরপর যার ইকুয়েশন বরাবর টি ভ্যালু যাই আসুক না কেন, ফুল মার্ক দিয়ে দিছে। ম্যাপ স্কেলিং কত আসে, 63, তাহলে ম্যাপ স্কেলিং হবে না। বেটার ইজ হাতের লেন্থ মেজার করা, এটা দিয়ে কারেক্ট আনসার চলে আসবে। তোমার ইউ হ্যাভ টু হ্যাভ আ স্কেল, ঠিক আছে, উইথ উইচ ইউ ক্যান মেজার দ্য লেন্থ। 6 করে চিন্তা করলে তোমার স্কেল দিয়ে ডেফিনেটলি এটা 30 টু 50 মধ্যে, তোমার হাত যেরকমই, যতটুকু লম্বা বা যতটুকু খাতই হোক না কেন, আর পুরা লেন্থ একেবারে একেবারে আমাদের এখান থেকে, ঠিক আছে, হ্যাঁ, এলবো থেকে শুরু করে একদম ফিঙ্গারের শেষ পর্যন্ত, টিপ পর্যন্ত। হ্যাঁ 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 হ্যাঁ, ও থেকে রাইট, ও থেকে শেষ পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, ও থেকে বল পর্যন্ত না, একদম শেষ পর্যন্ত, শেষ পর্যন্ত। ও থেকে বল পর্যন্ত হবে, যেই লেন্থ আসবে ওইটা -9। দ্য ম্যাথ ইজ ভেরি সিম্পল, বাট স্টুডেন্টসরা প্যারা খাইছিল কেন, দিস ওয়াজ দ্য ইয়ার যে ইয়ারে 80 তে 41 এ, ঠিক আছে, দে ওয়ার গিভেন এ। হাতের ওয়েট এটা দেওয়াই আছে এই যে কোয়েশ্চেনে। আরে না, 15 তো, বিএমই তো হাত, টি ভ্যালু কত আসবে,
টির ভ্যালুতে এক একজন এক এক রকম আসবে, ঠিক আছে? টির ভ্যালু কত নাম্বার জানো এটা? 13, হ্যাঁ। টির ভ্যালু আসবে হইতেছে নাহিয়াত অ্যারাউন্ড 117 আছে, বাট দের ইজ আ রেঞ্জ। হ্যাঁ হ্যাঁ, 85 থেকে 150 পর্যন্ত সবই কারেক্ট অ্যান্সার। আমি আবার বলে দিই, 85 থেকে শুরু করে 150 পর্যন্ত এনিথিং ইজ কারেক্ট অ্যান্সার। আস্তে আস্তে। আচ্ছা, ওরা বলতেছে একটু প্লিজ সবাই নেক্সটে খেয়াল করেন, নেক্সটে খেয়াল করেন আমি কি বলতেছি। ওরা বলতেছে আমরা যে হাতের মডেলটাকে, ঠিক আছে, আমরা যে এই মডেলটাকে হিউম্যান হ্যান্ড হিসাবে কনসিডার করছি, এটাতে কি কি প্রবলেম হইতে পারে? হিউম্যান হ্যান্ড কি এরকম সিমেট্রিক্যাল ইউনিফর্ম হয়? হয় না তো। সো ফার্স্ট পয়েন্ট লিখেন, দা ফোর আর্ম ইজ নট ইউনিফর্ম অর সিমেট্রিক্যাল। নেক্সট কোয়েশ্চেনের অ্যান্সার লিখেন তাড়াতাড়ি একটু। হ্যাঁ, বলছে লিমিটেশন কি, রিয়েল লাইফে কেন এই বিমের অ্যান্সার কারেক্ট আসবে না? তুমি লিখো বিকজ দ্য ফোর আর্ম ইজ নট সিমেট্রিক্যাল অর ইউনিফর্ম। ইট ইজ নট ইউনিফর্ম অর সিমেট্রিক্যাল, এটা লিখো। এরপর নেক্সট পয়েন্ট লিখেন, সো দ্য সেন্টার অফ গ্র্যাভিটি উইল নট বি ইন দ্য মিডল। হিউম্যান হ্যান্ডের সেন্টার অফ গ্র্যাভিটি কখনোই মাঝখানে হবে না, কোন ইউনিফর্ম, হ্যাঁ, ইজ নট সিমেট্রিক্যাল অর ইউনিফর্ম। এরপর নেক্সট পয়েন্ট হচ্ছে, সো দ্য সেন্টার অফ গ্র্যাভিটি ইজ নট in the middle. The center of gravity is not in the middle. তাড়াতাড়ি দেখেন, নেক্সট কোয়েশ্চেনে যান। নেক্সট কোয়েশ্চেনে ইট সেজ দ্যাট দেয়ার ইজ দিস ওয়েট, যেটা ক্যানন বল এখান থেকে শুট করা হয়েছে। ক্যানন বলের ভেলোসিটি ছিল 0। প্রিয়ন্ত খেয়াল করেন, কাফি এদিকে খেয়াল করেন। ক্যানন বল শুট করা হয়েছে, ক্যানন বলের ভেলোসিটি ছিল 0 এন্ড ক্যানন বলের ভেলোসিটি বাইরে গিয়ে হয়েছে 11 কিলোমিটার পার আওয়ার। এখন খেয়াল করে দেখেন তো একটু, এটা বুঝেন কিনা বোর্ডে 11 কিলোমিটার পার সেকেন্ড আছে। 11 কিলোমিটার মানে কি? 11,000 মিটার পার সেকেন্ড না? তাহলে আমি বলতে পারি না ইনিশিয়াল ভেলোসিটি ছিল হইতেছে 0, ফাইনাল ভেলোসিটি হয়েছে এটা। এন্ড ওরা বলে দিছে এই ক্যানন বল যেই পাইপ থেকে শুট করা হয়েছে, এই পাইপের লেন্থ হইতেছে 220 মিটার। আমরা ইউবি আর ডিস্টেন্স জানি না, ইউজ দ্য ফর্মুলা, দেয়ার ইজ ইওর অ্যান্সার। ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, শেষ। ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as থেকে আমরা অ্যাক্সিলারেশন বের করছি, হয়েছে? আমার অ্যান্সার কিন্তু মানে মার্কস্কিম থেকে নেওয়া এটা, সো তোমাদের অ্যাপ্রক্সিমেট আসবে, কাছাকাছি কিছু একটা, পুরো 275,000 আসবে না। সমস্যা নেই, আপাতত এরকম রেখে দেন। আচ্ছা, মুভিং অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। খেয়াল করে দেখো, ওরা বলছে, নাহিয়াত হয়েছে, ওরা নেক্সট কোয়েশ্চেনে বলছে তুমি যেই এনার্জি পাচ্ছ ক্যানন বল থেকে, যে এনার্জি পাচ্ছ, বুঝেন, দ্যাট ইজ অনলি 50% অফ দ্য ইনপুট। ইফ দ্যাটস দ্য 50% অফ ইনপুট, তাহলে আমি বলতে পারি না আমি যেই এনার্জি পাচ্ছি ইনপুট ছিল তার 2 টাইমস? বলা যায়। তাহলে আমি লিখতে পারি এনার্জি সাপ্লাইড ইজ ইকুয়াল টু কি, হাফ এম ভি স্কোয়ার ইন্টু 2, লেখা যায়। ইফ, সবাই একটু আগে বুঝে নেন, নাজিয়া খেয়াল করেন, ইফ দ্যাটস দ্য টোটাল এনার্জি, ওরা বলে দিছে এটা ইউজ করার জন্য মানুষ একটা গান পাউডার ইউজ করি আমরা, যে গান পাউডার হচ্ছে 3 × 10⁻, বুঝেন, 6 জুল অফ এনার্জি দেয় পার কেজি। তাহলে আমরা কয় কেজি গান পাউডার ইউজ করছি? টোটাল এনার্জি যা আমরা পাবো ওইটাকে যদি 1 কেজির এনার্জি দিয়ে ডিভাইড করি, তাহলে বের হয়ে যাবে না কয় কেজি গান পাউডার আমরা ইউজ করছি? বুঝি তানিশা? টোটাল এনার্জি, আমি আরেকবার বলতেছি, টোটাল এনার্জি কি, হাফ এম ভি স্কোয়ার। ওরা আবার কি বলছে, এটা কি রিয়েল অ্যাকচুয়াল এনার্জি কত পার্সেন্ট? 50%। তাহলে অ্যাকচুয়াল এনার্জি কত? এটা 2 টাইমস না? তাহলে আমি বের করছি প্রথমে কি, এনার্জি সাপ্লাইড মাস্ট হ্যাভ বিন হাফ এম ভি স্কোয়ার মাল্টিপ্লাইড বাই 2, ঠিক আছে? এরপরে ওরা বলতেছে তুমি যে এনার্জি পাইছো ওইটা প্রতি 1 কেজি থেকে আমরা 3 × 10⁶ জুল অফ এনার্জি পাই। তাহলে আমাদের যে টোটাল এনার্জি আউটপুট আমরা পাইছি, টোটাল এনার্জি যা আমরা ইউজ করছি, ওটাকে 3 × 10⁶ জুল দিয়ে ডিভাইড করলে বের হয়েছে আমাদের কত কেজি গান পাউডার লাগবে। এই পার্টটা কি সবাই বুঝি? আচ্ছা, এবার দেখেন তাহলে এটা সলভ করেন। প্রথমে আমরা সাপ্লাইড এনার্জি বের করছি, হাফ এম ভি স্কোয়ার ইন্টু 2, ডাবল করছি। এরপর কত কেজি গান পাউডার লাগবে, টোটাল এনার্জিকে 1 কেজিতে যে পরিমাণ এনার্জি পাবো ওইটা দিয়ে ডিভাইড করলে উই উইল গেট দ্য নাম্বার অফ এনার্জি।
উপরে যেটা আসছে ওটাকে আমরা সাপ্লাইড এনার্জি ধরছি সাপ্লাইড এনার্জি ডিভাইডেড বাই 1 কেজির এনার্জি দিলে আমরা বের হয়ে করতে পারবো দেন কত কেজি আমরা গান পাউডার ইউজ করার আমাদের লাগবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে নেক্সট কোয়েশ্চেনে বলছে এইখানে আমাদের এক্সপ্লেইন হাউ ইজেক্টিং গ্যাসেস ফ্রম দ্য ক্যাপসুল কুড রিডিউস ইটস স্পিড। আচ্ছা, in order to land safely on the surface of the moon, he suggested that gases could be ejected from the capsule to reduce its speed. হ্যাঁ, ম্যাস, তুমি টোটাল এনার্জি পাইছো, ওরা তোমাকে বলে দিচ্ছে যে 1 কেজি গান পাউডার থেকে কতখানি এনার্জি পাওয়া যায়, তাহলে টোটাল এনার্জিকে 1 কেজি গান পাউডারের এনার্জি দিয়ে যদি ডিভাইড করি তাহলে বের হয়ে যাবে যে গান পাউডার কয় কেজি লাগছে। আমরা টোটাল এনার্জি জানি যে আমরা কতখানি পাইছি, 1 কেজিতে কতখানি এনার্জি পাওয়া যায় ওইটা দিয়ে যদি টোটাল এনার্জিকে ডিভাইড করি তাহলে বের করা যাবে যে কয় কেজি গান পাউডার ইউজ করছি আমরা। বেসিক ইউনিটারি, ডান, ডিভিশন করলাম, শেষ হয়ে গেল। এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, এবার সবাই একটু বুঝেন, লাস্ট কোয়েশ্চেনটা খেয়াল করেন। দিস ইজ দ্য ক্যাপসুল দ্যাট ইজ মুভিং, দ্য ক্যাপসুল ইজ গোয়িং টু দ্য রাইট। বুঝেন ভালো মতো, বোর্ডে খেয়াল করেন, তানিশা খেয়াল করেন, দ্য ক্যাপসুল ইজ গোয়িং টু দ্য রাইট। ক্যাপসুলের যদি অ্যাক্সিলারেট করতে হয় তাইলে ও স্মোক ইজেক্ট করবে কোন সাইডে? ব্যাকওয়ার্ড। দ্যাটস হোয়াট রকেটস ডু, তাই না? রকেটস কি করে? পিছনে ফায়ার এক্সিট করে সো দ্যাট রকেটের বডি কোন দিকে অ্যাক্সিলারেট করে? সামনের দিকে। এখন ওরা বলতেছে এখন এই ক্যাপসুলের স্লো ডাউন করার তো কোনো উপায় নেই, এটা তো মুনের দিকে যাচ্ছে, মুনে গিয়ে বাড়ি খেয়ে কি হবে, পুরো ক্যাপসুল ভাঙে চলে যাবে। তো ওরা কি করে, মুনে ল্যান্ড করার আগে ক্যাপসুলের মধ্যে সামনে থেকে তোমার ফায়ার এক্সিট করে। বলো তাহলে কি ক্যাপসুল অ্যাক্সিলারেট করবে না ডিসিলারেট করবে? ডিসিলারেট করবে। ও যেই ডিরেকশনে যাচ্ছে ও ওই ডিরেকশনে ফায়ার এক্সিট করতেছে, তাহলে কি হবে, উল্টা আরো ডিসিলারেট করবে না? তাতে করে কি হবে, ক্যাপসুলটা গিয়ে যখন মাটিতে ল্যান্ড করবে এটা ভাঙে গুঁড়া হওয়ার কোনো চান্সেস নাই। তো ওখানে দ্য অ্যাস্ট্রোফিজিসিস্ট সাজেস্টেড দ্যাট আমরা স্পিড রিডিউস করার জন্য আমরা সামনের দিকে স্মোক রিলিজ করতে পারি বাই ইজেক্টিং গ্যাসেস ফ্রম দ্য ক্যাপসুল, দিস কুড রিডিউস দ্য স্পিড, ইউর অ্যান্সার শুড ইনক্লুড রেফারেন্স টু নিউটনস লস। আচ্ছা, তার মানে সোজা কথা এটা কেন হয়? ফার্স্ট পয়েন্ট লিখেন, গ্যাস ইজ ইজেক্টেড ফরওয়ার্ড। First point, gas is ejected forward. এরপর লিখো according to N3, equal and opposite force. Gas ডাউনওয়ার্ড দিলে তো উপরের দিকে অ্যাক্সিলারেট করবে, মানে এটা কেমন, ক্যাপসুল যেদিকে যাচ্ছে না, আসতেছি, এর জন্য ল্যান্ড করতেছে না, মানে ও তো তুমি তো শুট করছো ক্যাপসুলটা, ক্যাপসুল গিয়ে অলরেডি মুনের মধ্যে পড়বে, নিশাদ বুঝছেন? পড়ার আগে দিয়ে ক্যাপসুলটা কি করে, ক্যাপসুল যাওয়ার সময় ওর সামনে থেকে স্মোক ইজেক্ট করে সো দ্যাট ক্যাপসুলটা একটু স্লো ডাউন করে মুনের সারফেসের দিকে, রাইট? এটা আসলে মুনের সারফেস বরাবরও, হ্যাঁ হ্যাঁ তুমি বলতে পারো, ইয়েস, দ্যাট উইল স্টিল বি দ্য সেম অ্যান্সার, মুনের সারফেসের দিকে, ইয়েস ইয়েস, ডাউনওয়ার্ড, ঠিক আছে। মানে তুমি ভার্টিক্যাল চিন্তা করতেছো, হ্যাঁ ঠিক আছে, ভার্টিক্যাল চিন্তা করলেও হবে, রাইট, ইউ ক্যান সে দ্যাট। আচ্ছা, গ্যাস ইজ ইজেক্টেড ফরওয়ার্ড, আর ওইটা কি ডাউনওয়ার্ড, মানে কি ক্যাপসুলটা যেদিকে মুভ করতেছে ওইদিকে না, ওটাকেই ডাউনওয়ার্ড না বলে তুমি ফরওয়ার্ড বলো, মানে কি ক্যাপসুলের ডিরেকশনে। কারণ কেন তোমাকে বলি আমি স্যার, নিশাদ আলী, কেন এটাকে ফরওয়ার্ড বলতেছি, কারণ ও এমনিতেও ডিসিলারেট করার জন্য যে কোনো সময় কি করতে পারে, ক্যাপসুল যাচ্ছে ধরো মুন টুন কিছু নাই, ডিসিলারেট করবে, কি করবে, সামনের দিকে স্মোক ইজেক্ট করবে, তাহলে কি হবে, ও স্পিডটা একটু কমে আসবে। সেটা ও সবসময় করতে পারে, ক্যাপসুল আর মেড দিস ওয়ে, যে এটা যদি সামনের দিকে ডিসিলারেট করাবা কেমনে, তুমি রকেট অ্যাক্সিলারেট কেমনে করাবা, রকেট ব্যাকওয়ার্ড কি করে, স্মোক ইজেক্ট করলে সামনের দিকে যায়, আর ক্যাপসুল কি করে, সামনের দিকে স্মোক ইজেক্ট করে স্লো ডাউন করে, সেটা যে কোনো সময় ও করতে পারে। আচ্ছা, সো ফার্স্ট পয়েন্ট হচ্ছে গ্যাস ইজ ইজেক্টেড ফরওয়ার্ড। এখন আম, নাহিয়াত, যদি ফোর্স অ্যাক্টস অন দ্য গ্যাস তাহলে গ্যাসের ফোর্স কার উপর কাজ করবে, মুনের উপর, আর ক্যাপসুলের উপর, তাই না? যেমন রকেটে কি হয়, ফোর্স অ্যাক্টস অন, আচ্ছা এখন আমি তোমাকে বলি,
if the gas with a lot of force is ejected forward, তাহলে equal and opposite force will act on the capsule না? ধরো একটা ক্যাপসুল আছে, ক্যাপসুলটা থেকে ফোর্স কি হইলো, গ্যাসটা ধাক্কা দিয়ে তুমি সামনের দিকে ভিতর থেকে তো বের করছে, তাই না, ইজেক্ট করে বার্স্ট আউট করে বের করছে। তো তুমি যখন ভিতর থেকে গ্যাসটাকে বা ক্যাপসুল থেকে কি করবে, ফিউয়েলটাকে ইজেক্ট করবে সামনের দিকে, তখন ন্যাচারালি ফোর্স কাজ করবে ক্যাপসুলের মধ্যে কোন দিকে, ব্যাকওয়ার্ড কাজ করবে না? সো দ্য ক্যাপসুল উইল স্লো ডাউন। হ্যাঁ, টু ডিফারেন্ট অবজেক্টস হইলো তো, ভিতরে ছিল, বাট ও যখন ফোর্স কাজ করবে দিস বিকাম টু ডিফারেন্ট অবজেক্টস, বিকজ ও তো এটাকে সামনে থেকে ধাক্কা দিয়ে কি করবে, ওর মুভিং যেদিকে ওই দিকে ইজেক্ট করবে। সো ফোর্স অ্যাক্টস অন দ্য, ধরো স্মোক, অ্যান্ড ইকুয়াল ফোর্স অ্যাক্টস অন দ্য ক্যাপসুল। আচ্ছা, নেক্সট পয়েন্ট লিখেন, সেকেন্ড পয়েন্ট, অ্যাকর্ডিং টু N3 there is an equal and opposite force acting on the capsule. According to N3 there is an equal and opposite force acting on the capsule. According to N3 there is an equal and opposite force acting on the capsule. Third point লিখেন এরপর, so the capsule has a resultant backward force. So the capsule has a resultant backward force. এরপর next point লিখেন, capsule has a resultant backward force. Resultant force থাকলে ডিসিলারেট করবেও, তাই না, এটা কোন ল? সেকেন্ড ল। সো এরপর লাস্ট পয়েন্ট লিখেন, so decelerates according to N2. There is a resultant backward force. এটা লিখার পর so decelerates according to N2. আচ্ছা, লাস্ট পয়েন্ট, আরেকটা পয়েন্ট অ্যাড করেন। সেও সামনে এটা আগেও একবার বলে ফেলছি, দা ফোর্স। আচ্ছা লিখো, লাস্ট পয়েন্ট লিখো, ফোর্স ইজ অপোজিট টু দ্য ডিরেকশন অফ মোশন। Force is opposite to the direction of motion. হ্যাঁ, না না না, এক্সামে লেখা যাবে না, মার্কস স্কিমে ইউজ করে, বাট তোমরা লিখতে পারবে না, এক্সামে লিখতে পারবে না। এরই বলে লাভ নেই। আচ্ছা, এবার সবাই একটু খেয়াল করেন তো, ডিটারমাইন দ্য ওয়ার্ক ডান বাই দ্য রাবার ব্যান্ড। সবাই একটু খেয়াল করেন, এটা আমি করে দিচ্ছি না, এটা নিজেরা করে নিয়েন। গাইস এদিকে 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 খেয়াল করেন, এই পর্যন্ত we will have to find out how many boxes are there inside this, and একটা, আচ্ছা বলো তো এইটুকের লেন্থ কত, এইটুক somebody বলেন, 0.1 into 10 to the power minus 2 meters. আচ্ছা, এবার বলো এইটুকের লেন্থ কত, এইটুক, এইটুক হাইট কত, কেমনে 0.5, এটা কত বলো, 1 না 2, 0.5 না, এটা আচ্ছা তাহলে এটা হচ্ছে 0.5 হচ্ছে ওর, এটা বুঝি লেন্থ আর উইডথ। Can, if we multiply these two, don't we get the area of a small square? আচ্ছা, তুমি এইটার ভিতরে টোটাল আসবে 929 স্কোয়ারস, ঠিক আছে? কি, এইটা তো ফর্মুলা, এটা জানি আমরা সবাই, কাউন্ট করতে হবে। কেন তোমরা ও লেভেলে করো নাই কাউন্টিং স্কোয়ার মেথডস? বড়টা, হ্যাঁ তুমি বড়টা কাউন্ট করো, তুমি বড়টা কাউন্ট করো, তুমি ছোটগুলা কেন কাউন্ট করবা? তুমি বড়টা কাউন্ট করো, এন্ড বড়টার ভিতরে কয়টা আছে, 25টা আছে, লাস্টে গিয়ে 25 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাও হবে, এভারেজ আসবে এস্টিমেট। আর এই যে এইটাকে কি করবা, এইটুক আর এইটুক মিলায় কি ধরতে পারবা তুমি চাইলে, এইটুক এইটুক আর এইটুক মিলায়
কয়টা ধরবা? একটা বড় বক্স ধরবা। এটা তো তোমার এস্টিমেট নিতে হবে, ইউ নো হাউ টু ফাইন্ড দিস আউট, তাই না? এটা আমরা সবাই করছি। কাউন্টিং স্কোয়ার মেথড কিন্তু এএস এ খুব কমন জিনিস, খুব কমন জিনিস। তুমি সলভ করতে থাকলে দেখবে একটু পর কাউন্টিং স্কোয়ার মেথড আসতেছে। Whenever you don't have a shape of the diagram given, you go for counting square methods. এখানে 929 বক্সেস আসবে, and width আর লেন্থ কত এটা তো আমি আপনাকে বলে দিলাম। এবার আমি আপনাদের অ্যান্সার বলে দিই। Your answer is acceptable as long as it is from 0.46 joules to 0.48 joules, which is a pretty large range. অনেকই ছোট অ্যান্সার আসবে। সো তুমি নাম্বার অফ বক্সেস কাউন্ট করবা। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ নাম্বার অফ বক্সেস। অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে 929 বক্সেস। সো তোমাদের আশেপাশে আমার মনে হয় 850 থেকে শুরু করে 950-র মধ্যে যাই হোক না কেন কারেক্ট অ্যান্সারই আসবে, তুমি যাই কাউন্ট করো না কেন। এগুলোর অনেক বড় রেঞ্জ থাকে, ঠিক আছে? আর ওয়ার্ক ডানের ভ্যালু আসবে 0.46 থেকে 0.48 পর্যন্ত। আচ্ছা, লোডিং এর থেকে আনলোডিং এর গ্রাফ কি উপর দিয়ে যায় না নিচ দিয়ে? নিচ দিয়ে যায়। সো তোমার আনলোডিং এর গ্রাফ কি আসবে? সেম জিনিস এরকম। এটাকে একটা আনলোডিং গ্রাফ আঁকতে বলছে ওরা। আনলোডিং হইলে কেমন হইতো? উই নো দ্যাট লোডিং এর থেকে আনলোডিং অলওয়েজ নিচ দিয়ে যায় বিকজ দেয়ার ইজ লেস এনার্জি। ওকে, লাস্ট কোয়েশ্চেন, আমি এটা শেষ করে দিই। এই পর্যন্ত ঠিক আছে সবার? ইজি কোয়েশ্চেন, এগুলোতে প্রবলেম নাই। এবার আমরা এখানে আসি। আচ্ছা, একটু সবাই খেয়াল করেন তো বোর্ডে আমি কি লিখতেছি। ওয়ার্ক ডান বাই দ্য স্প্রিং ইকুয়াল টু হাফ ইন্টু ফোর্স ইন্টু এক্সটেনশন। আর আমরা যখন কোনো কিছুকে ধাক্কা দেই তখন ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু কি? ফোর্স ইনটু ডিসটেন্স, তাই না? এটা বুঝি সবাই? উই হ্যাভ অল গন থ্রু বোথ দিস ফর্মুলা, তাই না? উই হ্যাভ had work done equal to force into distance. Our work done is equal to force into half into force into extension. By the way, extension can sometimes be considered as distance. তার মানে work done equal to force into extension. তুমি যখন কোনো কিছুকে ধাক্কা দিবা তখন তোমার ওয়ার্ক ডান হচ্ছে হাফ ইন্টু সরি ফোর্স ইন্টু ডিস্টেন্স। আর কোনো স্প্রিং বা রাবার ব্যান্ড স্প্রিং হইলে তখন কি? হাফ ইন্টু ফোর্স ইন্টু ডিস্টেন্স। বিকজ স্প্রিং এর সময় এনার্জি অর্ধেক হয়ে যায়। কেন? বিকজ a lot of the energy gets wasted because it is not normally pushing an object. It is what? স্প্রিং কে টান দিয়ে বা কম্প্রেস করে ছোট করতে হবে, রাইট? ইন দ্যাট কেস অনেকখানি এনার্জি কেন ইউজ হয়ে যায়? সিম্পলি বিকজ স্প্রিং কে ডিফর্ম করা লাগতেছে, যার জন্য তখন সামনে একটা কি অ্যাড হয়? একটা হাফ অ্যাড হয়। বুঝতেছি তো? হ্যাঁ, আমরা নর্মালি একটা বক্সকে ধাক্কা দিব, এক জায়গা থেকে আরেক জায়গায় সরাবো, তখন আমাদের ওয়ার্ক ডান কি হবে? ফোর্স ইন্টু ডিস্টেন্স, শেষ। কিন্তু তুমি যদি ওই 20 মিটার ধাক্কা দিচ্ছ একটা জিনিসকে, কিন্তু 20 মিটার স্প্রিং কে কম্প্রেস করছো, তখন তোমার সামনে কি হবে? একটা হাফ আসবে। কেন স্প্রিং এর সময় হাফ আসে? বিকজ দ্য স্প্রিংস রিকোয়ার আ লট অফ এনার্জি টু বি কম্প্রেসড। সো তোমার গায়ের অনেকখানি এনার্জি কিসের জন্য ইউজ হয়ে যাবে? স্প্রিং কে কম্প্রেস করতে গিয়েই ইউজ হয়ে যাবে। বুঝতেছি আমরা? যার জন্য স্প্রিং এর সময় আমরা কোন ফর্মুলা ইউজ করি? হাফ ইন্টু ফোর্স ইন্টু এক্সটেনশন। এখানে স্টুডেন্ট বলছে দ্যাট যদি আমরা স্প্রিং কে এক্সটেন্ড করে থাকি বাই 0.050 মিটার্স, দ্য ওয়ার্ক ডান উইল বি ফোর্স ইন্টু ডিস্টেন্স। তার মানে স্টুডেন্ট কি রাইট অর রং? রং অবভিয়াসলি, বিকজ সামনে হাফ দেয় নাই। ওরা বলছে ওয়াই ডু ইউ থিঙ্ক দ্য স্টুডেন্ট ইজ নট কারেক্ট? অ্যান্সার লিখেন তাড়াতাড়ি, অ্যান্সার লিখেন। এনার্জি ইজ ইউজড to deform the spring because there is tension in the spring. Spring ke compress kora is difficult. It is not like pushing any other object. Energy is ki bolchilam? Energy is used to deform the spring because there is tension in the spring. Because there is tension in the spring. Spring ke compress kore ekta tension diye rakha lage. Last point likhen. So work is done on the spring. সো ওয়ার্ক ইজ ডান অন দ্য স্প্রিং। অনেকখানি কাজ স্প্রিং কে ডিফর্ম করার জন্য আমাদের ইউজ হয়ে যায়। আচ্ছা, ওয়ার্ক ইজ ডান অন দ্য স্প্রিং। আচ্ছা, এরপরে স্প্রিং থেকে যখন ছেড়ে দিব, কম্প্রেস করে ছেড়ে দিব, তখন এই জিনিসটা কি হবে? সামনের দিকে মুভ করবে না, রাইট? তখন কি হবে? স্প্রিং এ যা এনার্জি ছিল হাফ ইন্টু ফোর্স ইন্টু এক্সটেনশন, ওইটা কি কোন এনার্জিতে কনভার্ট হবে বলো তো? কাইনেটিক এনার্জিতে। তাহলে দ্যাট উইল বি ইকুয়াল টু কি? হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার। ওখান থেকে তুমি ভি এর ভ্যালু বের করবা, শেষ।
everything is given, তুমি v এর ভ্যালু বের করবা, that will be it. Because spring এর stored energy is being converted into what? Kinetic energy. So half into force into extension, which is our elastic strain energy being converted into কি জানি kinetic energy. That's it. Answer আসবে হচ্ছে v এর ভ্যালু আসবে 1.64 meters per second. আচ্ছা, একটু খেয়াল করেন কি বলতেছি। নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টার 2A 2B করব, ঠিক আছে? এই না অ্যাসাইনমেন্ট শেষ তো, 2A 2B এর অ্যাসাইনমেন্ট পরে করবো, আগে পড়াই নেই ইনশাআল্লাহ। বা এক বা দুই ক্লাসের ভিতর, প্লিজ ডু নট মিস দ্য ক্লাস, একটা বা দুইটা ক্লাসের ভিতরে আমি 2A 2B পুরোটা কমপ্লিট করে দিব, বিকজ আ লট অফ ইউ হ্যাভ ডান দিস অলরেডি। নেক্সট ক্লাস উইল বি অন 2A 2B। হ্যাঁ, প্লিজ ডু নট মিস দ্য ক্লাস, আমি সেকেন্ড টাইম করাচ্ছি। হ্যাঁ প্লিজ নেক্সট ক্লাসে আইসেন সবাই, চেষ্টা করব শেষ করে দেওয়ার, বিকজ 2A অনেক ইজি আছে।